আজ আমি ক্লাস 11-এ ইকোনমিক্স পড়াবো। আজকের টপিক হলো ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি। আজ আমি ক্লাস শুরু করছি ভারতের সরকারি ক্ষেত্র বা পাবলিক সেক্টর ইন ইন্ডিয়া দিয়ে। ভারতের সরকারি ক্ষেত্র বর্তমানে অনেক দেশেই বর্তমানে অনেক দেশেই সরকার সরাসরি দ্রব্য সামগ্রী উৎপাদনের কাজে অংশগ্রহণ করছে। সরকারের মালিকানায় যে উৎপাদন হয়ে থাকে সেই উৎপাদনকেই সরকারি ক্ষেত্রের উৎপাদন বলা হয়। ভারত স্বাধীন হওয়ার আগেও কিছুটা সরকারি ক্ষেত্র ভারতে ছিল, যেমন রেল, ডাক ও তার, পোর্ট ট্রাস্ট, অর্ডিন্যান্স, সরকারি লবণ কারখানা, কুইনাইন কারখানা ইত্যাদি সরকারি মালিকানায় ছিল। ভারত স্বাধীন হওয়ার পর 1948 সালে ভারতের প্রথম যে শিল্পনীতি ঘোষিত হয়, সেই শিল্পনীতিতে ভারতে একটি মিশ্র অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার কথা বলা হয়। মিশ্র অর্থনৈতিক কাঠামোর বৈশিষ্ট্য কি? মিশ্র অর্থনৈতিক কাঠামোর বৈশিষ্ট্য হলো যে এই ধরনের অর্থনৈতিক কাঠামোতে সরকারি ক্ষেত্র এবং ব্যক্তি ক্ষেত্র সহাবস্থান করে। পরবর্তীকালে 1956 সালের শিল্পনীতিতেও এই সরকারি ক্ষেত্র বা বেসরকারি ক্ষেত্রের সহাবস্থানের কথা বলা হয়েছে। স্বাধীনতার পর বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সরকারি ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে। এবার আমরা দেখি যে সরকারি ক্ষেত্রের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কি, বা ইম্পর্টেন্স অফ অ্যান্ড নিড ফর পাবলিক সেক্টর। অনেকগুলি কারণের জন্য ভারতের সরকারি ক্ষেত্রে বিস্তার একান্ত প্রয়োজন। সেই কারণগুলো কি কি দেখি। প্রথম যে কারণ সেটা হলো মূল ও ভারী শিল্প গড়ে তোলার জন্য। এমন কতগুলো শিল্প আছে যেগুলো অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে গেলে এমন কতগুলি শিল্প আছে যেগুলো অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে গেলে খুবই প্রয়োজন। এই শিল্পগুলোকে মূল শিল্প বা কি ইন্ডাস্ট্রি বলা হয়। এই ধরনের শিল্পের বৈশিষ্ট্য কি? এই ধরনের শিল্পের বৈশিষ্ট্য হলো এগুলো গড়ে না উঠলে অন্যান্য শিল্প স্থাপনের ক্ষেত্রে অসুবিধা দেখা দেবে। তাছাড়া এই সমস্ত শিল্প গড়ে তোলার জন্য বিপুল পরিমাণ অর্থ প্রথমে ব্যয় করতে হয়। এই শিল্পগুলিকে ভারী শিল্প বলা হয়। এই ধরনের শিল্পের মধ্যে কি কি শিল্প পড়ে? লৌহ ইস্পাত শিল্প, বিদ্যুৎ উৎপাদন, রাসায়নিক শিল্প, বৈদ্যুতিক সাজ সরঞ্জাম, রেল ইঞ্জিন প্রভৃতি শিল্প। এই সমস্ত শিল্প গড়ে তুলতে প্রচুর মূলধনের প্রয়োজন এবং এই সমস্ত শিল্প থেকে প্রতিদান খুব দেরিতে পাওয়া যায়। সেই জন্য ব্যক্তিগত উদ্যোগীরা এই সমস্ত শিল্প গড়ে তোলার কাজে খুব বেশি আগ্রহ দেখায় না, কিন্তু দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই শিল্পগুলি গড়ে তোলা একান্ত প্রয়োজন। সেই জন্য উন্নয়নের স্বার্থে সরকারকেই এগিয়ে আসতে হয় এই শিল্পগুলো প্রতিষ্ঠা করার জন্য। সরকারি মালিকানায় এই ধরনের মূল ও ভারী শিল্পগুলো গড়ে উঠলে এই সমস্ত শিল্প থেকে যে উদ্ভূত সাহায্য বা সুবিধা গ্রহণ করার জন্য ব্যক্তিগত শিল্পোদ্যোগীরা এগিয়ে আসে, ফলে অন্যান্য শিল্প গড়ে ওঠে। মূল ও ভারী শিল্পগুলিকে বেসরকারি মালিকানায় রাখা উচিত নয়, এই কারণে যে তাদের উৎপাদন এবং প্রসার জাতীয় অর্থনীতির ভরকেন্দ্র। দ্বিতীয় কারণ কি? জনস্বার্থে পরিচালিত হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যক্তিগত শিল্পোদ্যোগীরা শুধুমাত্র মুনাফার দিকে লক্ষ্য রেখেই উৎপাদন করে। যে সমস্ত শিল্পে মুনাফা বেশি সেই সমস্ত শিল্পে বিনিয়োগ করতেই শিল্পোদ্যোগীরা বেশি আগ্রহ দেখায় বা বেশি আগ্রহী হয়। যে সমস্ত শিল্পে মুনাফা কম বা যে সমস্ত শিল্পে লোকসান হচ্ছে, ঠিক আছে, সেই সমস্ত শিল্প স্থাপন করতে ব্যক্তিগত শিল্পোদ্যোগীরা আগ্রহী হয় না বা তাদের আদৌ কোনো আগ্রহ থাকে না। কিন্তু অনেক ক্ষেত্রে
এরকম হতে পারে যে কোনো শিল্প সাময়িকভাবে লাভজনক না হলেও ভবিষ্যতে সেটি থেকে যথেষ্ট মুনাফা পাওয়া যেতে পারে। আবার অনেক ক্ষেত্রে এরকমও হতে পারে যে কোনো শিল্প থেকে লাভ না হলেও এই শিল্পটি চালু রাখলে অর্থনীতির অন্যান্য ক্ষেত্রে কিছু সুফল পাওয়া যেতে পারে। এই সমস্ত ক্ষেত্রে সরকারকে এগিয়ে আসতে হয় এই ধরনের শিল্প স্থাপন করার জন্য। তৃতীয় কারণ কি, যে উপকরণের সুষ্ঠু বন্টন ও ব্যবহার। দেশের উপকরণের সুষ্ঠু বন্টন ও ব্যবহারের জন্য সরকারি ক্ষেত্রে প্রয়োজন থাকে বা প্রয়োজন রয়েছে। কেননা বেসরকারি শিল্পপতিরা অনেক সময় দেশের প্রাকৃতিক সম্পদের অপব্যবহার করে। সেই জন্য প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের জন্য সরকারি শিল্পক্ষেত্রে প্রসার দরকার। ভারতে কয়লা শিল্পকে রাষ্ট্রায়ত্ত করা হচ্ছে এই উদ্দেশ্যেই। জাতীয় স্বার্থে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার যাতে সম্ভব হয় সেই জন্য সরকারি ক্ষেত্রে প্রসার ঘটা একান্ত দরকার। চতুর্থ কারণ কি, আঞ্চলিক বৈষম্য দূর করা। বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক বৈষম্য দূর করার জন্য সরকারি ক্ষেত্রে প্রসার ঘটা দরকার। ব্যক্তিগত শিল্পোদ্যোগীরা সাধারণত অনুন্নত অঞ্চলগুলিতে শিল্প স্থাপন করতে আগ্রহী নয়। তার কারণ কি, যে অনুন্নত অঞ্চলগুলিতে উৎপাদন ব্যয় অপেক্ষাকৃত বেশি হয়। উৎপাদনের জন্য যেসব বহিরঙ্গ দরকার সেগুলি উন্নত অঞ্চলেই রয়েছে। সেজন্য ব্যক্তিগত শিল্পোদ্যোগীরা উন্নত অঞ্চলেই শিল্পের প্রসার ঘটাতে আগ্রহী থাকে, আর অনুন্নত অঞ্চলগুলি অনুন্নতই থেকে যায়। এই অসুবিধা দূর করার জন্য সরকারি উদ্যোগগুলি অনুন্নত অঞ্চলে স্থাপিত হওয়া দরকার। যেমন ভারতে ভিলাই, রাউরকেলা প্রভৃতি জায়গায় ইস্পাত কারখানা স্থাপন করে ওই অঞ্চলগুলিকে শিল্পাঞ্চলের আকারে বিকশিত করে তোলার চেষ্টা করা হয়েছে সরকারের তরফ থেকে। পঞ্চম কারণ হলো কি, যে অর্থনৈতিক ক্ষমতার কেন্দ্রীকরণ রোধ করা। অর্থনৈতিক ক্ষমতা যাতে মুষ্টিমেয় কিছু ব্যক্তি বা সংস্থার হাতে কেন্দ্রীভূত না হয় সেটি প্রতিরোধ করার জন্য সরকারি ক্ষেত্রে প্রসার ঘটা দরকার। বেসরকারি শিল্প প্রতিষ্ঠানগুলিকে অধিগ্রহণ করে সরকার বেসরকারি কেন্দ্রায়ন রোধ করতে পারে। আবার অনেক সময় সরকারি ক্ষেত্রে নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে বেসরকারি শিল্প প্রতিষ্ঠানগুলির সাথে প্রতিযোগিতা বাড়িয়ে তুলতে পারে। এইভাবে বেসরকারি কেন্দ্রায়নকে রোধ করা যেতে পারে। তাছাড়া বেসরকারি প্রতিষ্ঠানগুলি অধিক মুনাফা অর্জনের দিকেই নজর দেয়। অধিক মুনাফা অর্জন করার জন্য বেসরকারি প্রতিষ্ঠানগুলি কি করে, অনেক সময় কম উৎপাদন করে থাকে এবং বেশি দাম ধার্য করে। সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে এই সমস্যা দূর করা সম্ভব হয়। সরকারি প্রতিষ্ঠানগুলি অধিক উৎপাদন করতে পারে এবং কম দামে সেই দ্রব্য সামগ্রী বাজারে বিক্রির ব্যবস্থা করতে পারে। ষষ্ঠ কারণ কি, যে আয় ও সম্পদের পুনর্বন্টন। আয় ও সম্পদের পুনর্বন্টনের কাজেও সরকারি ক্ষেত্র সাহায্য করতে পারে। কিভাবে? আয় ও সম্পদের বন্টনের বৈষম্য হ্রাস করা সরকারের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। এই লক্ষ্য অর্জন করা শুধুমাত্র সরকারি কর নীতি বা সরকারি ব্যয় নীতির মাধ্যমে সম্ভব সবসময় নাও হতে পারে। সরকারি ক্ষেত্রে প্রসারের দ্বারা আয় বন্টনের বৈষম্য দূর করা সম্ভব হতে পারে। কিভাবে? সরকারি ক্ষেত্রে মুনাফা মুষ্টিমেয় ব্যক্তিগত মালিকদের হাতে গিয়ে পৌঁছয় না। সরকারি ক্ষেত্রগুলিতে যদি মুনাফা অর্জিত হয় সেই মুনাফা ব্যাপক জনসাধারণের মধ্যে বিলি করে দেওয়া সম্ভব হতে পারে। তেমনি সরকারি শিল্পগুলির বেতন কাঠামো আয় বৈষম্য দূর করার কাজে লাগানো সম্ভব হতে পারে। নিম্ন আয় শ্রেণীর ক্রেতাদের সুবিধার জন্য সরকারি ক্ষেত্রে শিল্প প্রতিষ্ঠানগুলি কম দামে দ্রব্য সামগ্রী বিক্রি করতে পারে। এইভাবে আয় ও সম্পদের বৈষম্য দূর করার কাজেও সরকারি ক্ষেত্রকে নিয়োগ করা যেতে পারে। সপ্তম কারণ কি, মূলধন গঠনে সহায়তা। সরকারি শিল্পগুলি থেকে যে মুনাফা অর্জিত হয় সেই মুনাফাকে পুনরায় মূলধন হিসেবে ব্যবহার করে অর্থনৈতিক উন্নয়নের বেগ দ্রুততর করা সম্ভব হয়। বা সরকারি শিল্পক্ষেত্রে মুনাফা
এই শিল্পটির উন্নয়নের কাজে ব্যবহার করা চলে, আবার অন্যান্য শিল্প প্রতিষ্ঠার কাজেও ব্যবহার করা চলে। এইভাবে সরকারি ক্ষেত্রে উৎপাদন থেকে যে মুনাফা হয় সেই মুনাফার সাহায্যে দ্রুত হারে মূলধন গঠন সম্ভব হতে পারে। অষ্টম বা শেষ কারণ কি? যে সমাজতান্ত্রিক ধাঁচে সমাজ গঠন। সমাজতান্ত্রিক ধাঁচে সমাজ গঠন। সমাজতান্ত্রিক ধাঁচে সমাজ গঠনের জন্য সরকারি ক্ষেত্রে প্রসার দরকার। সমাজতন্ত্রের বৈশিষ্ট্য কি? যে সমাজতন্ত্রের বৈশিষ্ট্য যেখানে উৎপাদনের উপায়গুলি ব্যক্তিগত মালিকানায় না থেকে সামাজিক মালিকানায় থাকবে। সুতরাং দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সরকারি ক্ষেত্রের ক্রমাগত প্রসার ঘটানো দরকার। অর্থনীতির প্রধান ক্ষেত্রগুলি ক্রমাগত সরকারি মালিকানায় নিয়ে আসার দ্বারা দেশকে সমাজতন্ত্রের পথে অগ্রসর করে নিয়ে যাওয়া সম্ভব। তাহলে এই যে আমরা কারণগুলো বললাম, এর থেকে আমরা কি বুঝলাম? যে রাষ্ট্রীয় ক্ষেত্রে উৎপাদনের প্রধান লক্ষ্য সমাজের সামগ্রিক স্বার্থ বজায় রাখা। ব্যক্তিগত ক্ষেত্রে মুনাফাই থাকে প্রধান বিবেচ্য বিষয়, কিন্তু সরকারি ক্ষেত্রে শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে মুনাফাই প্রধান বিবেচ্য বিষয় নয়। দেশের সামগ্রিক স্বার্থই সেখানে প্রধান লক্ষ্য বা বিবেচ্য বিষয়। সামাজিক স্বার্থের কথা মনে রেখেই সরকারি ক্ষেত্রের উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করা হয়। সেজন্য প্রয়োজন বোধে সমাজের বৃহত্তর স্বার্থের কথা মনে রেখে লোকসান হচ্ছে এমন সরকারি সংস্থাগুলিতে উৎপাদন চালু রাখা হয় বা উৎপাদন কার্য চালিয়ে যাওয়া হয়। এবার আমরা পড়ব ভারতের সরকারি ক্ষেত্রের ভূমিকা, রোল অফ পাবলিক সেক্টর ইন ইন্ডিয়া। স্বাধীনতা লাভের পর ভারতের অর্থনৈতিক উন্নয়নে রাষ্ট্রীয় উদ্যোগগুলি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। কি? প্রথম হচ্ছে রাষ্ট্রীয় ক্ষেত্র এবং জাতীয় আয়। ভারতের জাতীয় আয় রাষ্ট্রীয় ক্ষেত্রের অবদান যথেষ্ট। যেমন 1950-51 সালে ভারতের নিট অভ্যন্তরীণ উৎপাদনের মাত্র 7.5% রাষ্ট্রীয় ক্ষেত্র থেকে সৃষ্ট হয়েছিল, কিন্তু 1991 সালে এই অংশ বৃদ্ধি পেয়ে প্রায় 24% হয়েছে। রাষ্ট্রীয় ক্ষেত্রের ক্রমাগত প্রসারই এর মূল কারণ ছিল। 1999-2000 সালেও ভারতের স্থূল অভ্যন্তরীণ উৎপাদনের মানে জিডিপি প্রায় 24% রাষ্ট্রীয় ক্ষেত্র থেকে সৃষ্টি হয়েছে। দ্বিতীয় পয়েন্ট কি আছে? রাষ্ট্রীয় ক্ষেত্র ও মূলধন গঠন। দেশে বস্তুগত মূলধনের পরিমাণ বৃদ্ধিকে, যেমন দেশের বস্তুগত মূলধন কি? রাস্তাঘাট, রেলপথ, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, কারখানা, যন্ত্রপাতি ইত্যাদি। ঠিক আছে, তাহলে এই দেশের বস্তুগত মূলধনের পরিমাণ বৃদ্ধিকেই মূলধন গঠন বলা যায়। পরিকল্পনাকালে রাষ্ট্রীয় ক্ষেত্রে এই মূলধন গঠনের উদ্দেশ্য সরকারি বিনিয়োগ ব্যয়। কি বললাম? যে মূলধন গঠনের উদ্দেশ্যে সরকারি বিনিয়োগ ব্যয় যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। যেমন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে মানে 1951-56 ভারতের জিডিপির অংশ হিসেবে স্থূল অভ্যন্তরীণ মূলধন গঠনে রাষ্ট্রীয় ক্ষেত্রের অংশ ছিল মাত্র 3.5% বা শতাংশ। ষষ্ঠ পরিকল্পনাকালে এই অংশ বৃদ্ধি পেয়ে প্রায় 11% হয়। তখন স্বাভাবিকভাবেই কি হয়? যে মূলধন গঠনে রাষ্ট্রীয় ক্ষেত্রের ভূমিকা 1990-2000 এই সময়কালে ভারতের অর্থনৈতিক সংস্কারের যুগে সরকারি বিনিয়োগ হ্রাস করার উপর গুরুত্ব আরোপ করা হয়। তখন স্বাভাবিকভাবে মূলধন গঠনে রাষ্ট্রীয় ক্ষেত্রের ভূমিকা কিছুটা খর্ব করা হয়। যেমন অষ্টম পরিকল্পনাকালে ভারতের জিডিপির অংশ হিসেবে স্থূল অভ্যন্তরীণ মূলধন গঠনে রাষ্ট্রীয় ক্ষেত্রের অংশ ছিল 8% এবং 2001-2 সালে তা আরও হ্রাস পেয়ে 5.8% হয়। তৃতীয় পয়েন্ট কি আছে? রাষ্ট্রীয় ক্ষেত্র এবং পরিকাঠামো। ভারতে অর্থনৈতিক এবং সামাজিক পরিকাঠামো সুদৃঢ় করার ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা ছিল অনবদ্য। দেশে পরিবহন ও যোগাযোগ, বিদ্যুৎ সরবরাহ,
সেচের সুবিধা বিস্তার ইত্যাদিকে অর্থনৈতিক পরিকাঠামো বলা হয় বা ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার বলা হয়। অন্যদিকে শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি পরিষেবার বিস্তারকে সামাজিক পরিকাঠামো বলা হয়। এই ধরনের পরিকাঠামো গড়ে তুলতে বিপুল পরিমাণ বিনিয়োগ প্রয়োজন, কিন্তু এই বিনিয়োগ থেকে প্রাপ্ত প্রতিদান অনেক বছর পরে সৃষ্টি হয়। ফলে কোনো বেসরকারি বিনিয়োগকারী উন্নয়নের প্রারম্ভিক পর্যায়ে এই ধরনের বিনিয়োগে আগ্রহী হয় না। এই কারণে ভারতের মতো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় অর্থনৈতিক এবং সামাজিক পরিকাঠামো বিস্তারে রাষ্ট্রীয় উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা গ্রহণ করেছে। এই পরিকাঠামো সুদৃঢ় হলে তবেই বেসরকারি উদ্যোক্তারা উদ্যোগ গ্রহণে আগ্রহী হয়। চতুর্থ পয়েন্ট কি আছে? রাষ্ট্রীয় ক্ষেত্র ও কর্মসংস্থান। ভারতে সরকারি প্রশাসন, প্রতিরক্ষা এবং অন্যান্য পরিষেবা ক্ষেত্র যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, তেমনি কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার পরিচালিত বিভিন্ন উদ্যোগের ক্ষেত্রেও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। যেমন 1971 সালে ভারত রাষ্ট্রীয় ক্ষেত্রে প্রায় 11 মিলিয়ন ব্যক্তি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছিল এবং 2000 সালে তার পরিমাণ বৃদ্ধি পেয়ে কত হয়েছিল? 19.3 মিলিয়ন। তার পরের পয়েন্ট কি আছে? রাষ্ট্রীয় ক্ষেত্র ও শিল্পের সুদৃঢ় ভিত্তি। ভারতে পরিকল্পনাকালে রাষ্ট্রীয় উদ্যোগে বিভিন্ন বৃহদায়তন শিল্পোদ্যোগ গড়ে উঠেছে, যেমন লৌহ ইস্পাত, কয়লা, ভারী ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস, রাসায়নিক সার ইত্যাদি শিল্পে রাষ্ট্রীয় উদ্যোগে বিভিন্ন শিল্প সংস্থা গড়ে উঠেছে। এর ফলে ভারতের শিল্পের ভিত্তি সুদৃঢ় হয়েছে। অর্থনৈতিক বিকাশের দীর্ঘস্থায়িত্বের জন্য এই ধরনের সুদৃঢ় শিল্পভিত্তি একান্ত প্রয়োজন। তার পরের পয়েন্ট কি আছে? রপ্তানি প্রসার ও আমদানি প্রতিস্থাপন। ভারতে রাষ্ট্রীয় ক্ষেত্র রপ্তানি বাণিজ্যের প্রসার এবং স্বদেশে আমদানির পরিবর্তিত দ্রব্যসমূহ উৎপাদনেও সদর্থক ভূমিকা গ্রহণ করেছে। যেমন 1965-66 সালে ভারতের রপ্তানি বাণিজ্যে রাষ্ট্রীয় উদ্যোগগুলির অবদান ছিল প্রায় 35 কোটি টাকা এবং 1995-96 সালে তার পরিমাণ বৃদ্ধি পেয়ে প্রায় 15,211 কোটি টাকা হয়। পূর্বে যেসব দ্রব্য বিদেশ থেকে আমদানি করা হতো তার বেশ কিছু পরিবর্তিত দ্রব্য রাষ্ট্রীয় উদ্যোগের ক্ষেত্রে উৎপাদিত হতে থাকে। এর ফলে যথেষ্ট পরিমাণ বিদেশি মুদ্রার সাশ্রয় হয়। পরের পয়েন্ট কি আছে দেখো? রাষ্ট্রীয় ক্ষেত্র ও সরকারি রাজস্ব। ভারত সরকার রাজস্ব সৃষ্টির ক্ষেত্রে রাষ্ট্রীয় উদ্যোগগুলি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে, কারণ এই উদ্যোগের ক্ষেত্রে উৎপাদিত দ্রব্য ও সেবাকর্মের লেনদেনের মাধ্যমে যে অন্তঃশুল্ক, বহিঃশুল্ক, শিল্প আয়ের উপর কর ইত্যাদি আদায় হয় তা সরকারের রাজস্ব হিসেবে সৃষ্টি হয়। যেমন ভারতে 1980-81 সালে রাষ্ট্রীয় উদ্যোগের ক্ষেত্র থেকে সৃষ্ট সরকারি রাজস্বের পরিমাণ কত ছিল? 7,600 কোটি টাকা এবং 2000 থেকে 2001 সালে তার পরিমাণ বৃদ্ধি পেয়ে হয় কত? 38,817 কোটি টাকা। পরের পয়েন্ট কি আছে দেখো? রাষ্ট্রীয় ক্ষেত্র এবং আয় ও সম্পদ বন্টনে বৈষম্য। রাষ্ট্রীয় ক্ষেত্রে বিভিন্ন ধরনের উদ্যোগ প্রসারিত হলে বিপুল সংখ্যক সাধারণ মানুষ কি হয়? কর্মসংস্থানের সুযোগ পায় বা সাধারণ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। তাছাড়া এই উদ্যোগগুলি মুনাফার প্রতি দৃষ্টি না দিয়ে জনকল্যাণের প্রতি দৃষ্টি নিবদ্ধ করে। ফলে শিল্প বাণিজ্যে একচেটিয়া শক্তির প্রাধান্য খর্ব করা সম্ভব হয় এবং সমাজে আয় ও সম্পদ বন্টনে বৈষম্য রোধ করা সহজসাধ্য হয়। ভারতেও রাষ্ট্রীয় ক্ষেত্রের প্রসারের ফলে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে আয় ও সম্পদ বন্টনে বৈষম্য অনেকখানি কমিয়ে আনা সম্ভব হয়েছে। পরের এবং শেষ পয়েন্টটি কি আছে দেখো? অর্থনৈতিক উন্নয়নে আঞ্চলিক বৈষম্য রোধ।
ভারতে শিল্পায়নের ধারা যদি আমরা পর্যালোচনা করে দেখি, তাহলে আমরা কি দেখব, যে বেশিরভাগ শিল্প মুম্বাই, চেন্নাই, কলকাতা ইত্যাদি বন্দরনগরীর আশেপাশে গড়ে উঠেছিল। কাঁচামাল সংগ্রহ এবং উৎপাদিত দ্রব্যসমূহ বাজারজাতকরণের ক্ষেত্রে পরিবহন ব্যয় সাশ্রয় করাই ছিল এর মূল কারণ। এর ফলে ভারতে শিল্পায়নের পরিপ্রেক্ষিতে একটি আঞ্চলিক বৈষম্যের উদ্ভব হয়, অর্থাৎ কিছু অঞ্চল বা রাজ্য শিল্পে অগ্রসর হলেও শিল্পে অনগ্রসর অঞ্চলগুলির সাথে তাদের অর্থনৈতিক দূরত্ব বৃদ্ধি পায়। পরিকল্পনাকালে ভারত সরকার শিল্প বিকাশের ক্ষেত্রে এই আঞ্চলিক বৈষম্য দূর করার জন্য শিল্পে অনগ্রসর অঞ্চল বা রাজ্যসমূহে সরকারি উদ্যোগে শিল্প স্থাপনের উপর গুরুত্ব আরোপ করে। যেমন উড়িষ্যা রাজ্য একসময় শিল্পে অনগ্রসর রাজ্য হিসেবে পরিচিত ছিল বা বিবেচিত ছিল, কিন্তু ধীরে ধীরে সেখানে উড়িষ্যায় সরকারি উদ্যোগে শিল্পের প্রসার ঘটায় বর্তমানে ওই সমস্যার সমাধান সম্ভব হয়েছে। কি বললাম, একসময় উড়িষ্যা রাজ্য শিল্পে অনগ্রসর রাজ্য হিসেবে পরিচিত ছিল বা রাজ্য হিসেবে বিবেচিত ছিল, কিন্তু ধীরে ধীরে সেখানে সরকারি উদ্যোগে শিল্পের প্রসার ঘটায় বর্তমানে ওই সমস্যার সমাধান সম্ভব হয়েছে। এরপরে আমরা কি দেখব, যে এই যে ভারতে রাষ্ট্রীয় ক্ষেত্রে সাফল্য কতখানি অর্জন করেছে, বা ভারতের রাষ্ট্রীয় ক্ষেত্রে সাফল্য, পারফরমেন্স অফ দি পাবলিক সেক্টর ইন ইন্ডিয়া। সাধারণত কোনো শিল্পোদ্যোগের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে প্রাপ্ত নিট লাভ বা ক্ষতির পরিপ্রেক্ষিতে তার সাফল্য বিচার করা হয়, কিন্তু সরকারি উদ্যোগের সাফল্য এই নিরিখে বিচার করা সঠিক নয়, কারণ ভারতে যেসব ক্ষেত্রে সরকারি উদ্যোগ গ্রহণ করা হয়েছে তার প্রায় সবগুলিতেই উৎপাদন প্রক্রিয়ার মূল লক্ষ্য ছিল জনকল্যাণ, মুনাফার সর্বোচ্চকরণ। এই কারণে অনেক অর্থনীতিবিদ মনে করেন যে নিট মুনাফার নিরিখে রাষ্ট্রীয় উদ্যোগের সাফল্য বিচার না করে এক্ষেত্রে উৎপাদিত দ্রব্য ও সেবা কর্মের মোট মূল্যের নিরিখে এই সাফল্য পরিমাপ করা প্রয়োজন। তাহলে প্রথম সাফল্য কি, যে রাষ্ট্রীয় উদ্যোগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, যে ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার শুরুতে কেন্দ্রীয় সরকারের অধীনে রাষ্ট্রীয় উদ্যোগের সংখ্যা ছিল মাত্র কটি? 5টি, মানে সরকারি ক্ষেত্রে সংখ্যা ছিল 5টি। 1996 সালে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে কটি? 243টি। তবে 2004 সালে এই সংখ্যাটা কিছুটা হ্রাস পেয়ে 227টি হয়েছে। 1996 সালে ভারতের রাজ্য সরকারগুলির অধীনে রাষ্ট্রীয় উদ্যোগের সংখ্যা ছিল প্রায় 800টি এবং 2004 সালে এই সংখ্যাও হ্রাস পেয়ে কত হয়েছে? 760টি। দ্বিতীয় পয়েন্ট কি আছে, যে রাষ্ট্রীয় উদ্যোগে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি। রাষ্ট্রীয় উদ্যোগে মূলধনী বিনিয়োগ দেশে মূলধন গঠন এবং বিভিন্ন উপাদানের উৎপাদকা শক্তি বৃদ্ধিতে একান্ত প্রয়োজন। কি বললাম? রাষ্ট্রীয় উদ্যোগে মূলধনী বিনিয়োগ দেশে মূলধন গঠন এবং বিভিন্ন উৎপাদিকা শক্তি বৃদ্ধিতে একান্ত প্রয়োজন। ভারতেও পরিকল্পনার প্রথম 5টি দশকে এই বিনিয়োগ ক্রমশ বৃদ্ধি পেয়েছে। যেমন কেন্দ্রীয় সরকারের অধীন রাষ্ট্রীয় উদ্যোগের ক্ষেত্রে 1951-52 সালে বিনিয়োগের পরিমাণ ছিল মাত্র 29 কোটি টাকা, কিন্তু 1998-99 সালে এই পরিমাণ বৃদ্ধি পেয়ে হয় 2,73,697 কোটি টাকা। এই বিনিয়োগের অধিকাংশই হয়েছে বিদ্যুৎ, লৌহ ইস্পাত, কয়লা এবং পেট্রোলিয়াম শিল্পের ক্ষেত্রে। তৃতীয় পয়েন্ট কি আছে, রাষ্ট্রীয় উদ্যোগে উৎপাদিত দ্রব্য ও সেবা কর্মের উৎপাদন মূল্য বৃদ্ধি। দেশের অর্থনৈতিক বিকাশ এবং জনগণের সার্বিক কল্যাণ সাধনে
কি বললাম, দেশের অর্থনৈতিক বিকাশ এবং জনগণের সার্বিক কল্যাণ সাধনে রাষ্ট্রীয় ক্ষেত্রে উৎপন্ন দ্রব্য ও সেবাকর্মের গুরুত্ব অপরিসীম। ভারতের কেন্দ্রীয় সরকারের অধীন রাষ্ট্রীয় উদ্যোগসমূহে উৎপাদিত দ্রব্য ও সেবাকর্মের বিক্রয় মূল্য 1980-81 সালে ছিল প্রায় 28,635 কোটি টাকা এবং 1999 থেকে 2000 সালে এই মূল্য বৃদ্ধি পেয়ে হয়েছে কত, 3,89,310 কোটি টাকা। তার পরের পয়েন্ট কি আছে দেখো, সরকারি ও আধা সরকারি ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ। ভারত সরকার প্রকাশিত অর্থনৈতিক সমীক্ষা পর্যালোচনা করলে কি দেখি আমরা, যে দেখব যে 1981 থেকে 2002 সালের মধ্যে ভারতের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, আধা সরকারি প্রতিষ্ঠান এবং স্থানীয় স্বায়ত্তশাসনের অধীনে যেমন মিউনিসিপ্যাল কর্পোরেশন, পৌরসভা, পঞ্চায়েত ইত্যাদি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মনিযুক্তির সংখ্যা 15.48 মিলিয়ন থেকে বৃদ্ধি পেয়ে প্রায় 77 মিলিয়ন হয়েছে। এছাড়াও সরকারি ক্ষেত্রে বেশ কিছু উদ্যোগ যেমন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, জাতীয় তাপবিদ্যুৎ কর্পোরেশন, খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন ইত্যাদি 11টি উদ্যোগে অত্যন্ত লাভজনকভাবে উৎপাদন সম্ভব হয়। 1997 সালে সরকার এই রাষ্ট্রীয় সংস্থাগুলিকে নবরত্ন বলে আখ্যা দেয়। 1999 থেকে 2000 সালে ওই 11টি প্রতিষ্ঠানে সৃষ্ট নিট মুনাফার পরিমাণ ছিল 13,067 কোটি টাকা। এছাড়া 1997 থেকে 2000 সালের মধ্যে যেসব রাষ্ট্রীয় উদ্যোগে নিট মুনাফার পরিমাণ অন্তত 30 কোটি টাকা ছিল, তেমন 46টি রাষ্ট্রীয় সংস্থাকে মিনি রত্ন আখ্যা দেওয়া হয়। তাহলে এই হলো আজকের ক্লাস। এখানেই আমি আজকের ক্লাস শেষ করছি।